ইতিহাস তাদেরকে মনস্টার হিসেবেই মনে রেখেছে সেই রোগ প্রিন্সকে, যে কিনা স্বয়ং ঈশ্বরের মুখের উপর হাসত, আর সেই ওয়ান নাইট প্রিন্সকে যে নিজেকেই ঈশ্বর ভাবতে শুরু করেছিল। কিন্তু ফায়ার, ব্লাড আর মায়েস্টারদের কালির নিচে লুকিয়ে আছে ড্যান্স অফ দ্য ড্রাগনসের এক ট্র্যাজেডি। ডেমন আর এমন টার্গারিয়ান একই অভিশপ্ত কয়েনের দুই পিঠ। দুজনেই সেকেন্ড সান, যারা সারা জীবন এমন রাজাদের শ্যাডোতে দাঁড়িয়েছিল তাদের চেয়ে তারা নিজেদের অনেক বেশি স্ট্রং মনে করত। দুজনেই ইউনিকলি ডেঞ্জারাস, যারা নিজেদের ফ্যামিলির লিগেসিকে কোনো ডিউটি হিসেবে না, বরং ব্যবহার করেছে একটা ওয়েপন হিসেবে। তারা একে অপরকে প্রচণ্ড হেট করত, কিন্তু এর চেয়েও ট্র্যাজিক ব্যাপার হলো তারা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারত। এমন তার চাচার দিকে তাকিয়ে ঠিক সেটাই দেখত যা সে নিজে হতে চাইত, ফিয়ার্ড, আনবাউন্ড আর লিথাল। অন্যদিকে ডেমন তার ভাতিজার চোখের দিকে তাকালে দেখতে পেত নিজেরই বেপরোয়া যৌবনের রিফ্লেকশন। তারা ছিল নিজ নিজ ফ্যাকশনের আলটিমেট ওয়েপন, ব্ল্যাকদের ব্লেড আর গ্রিনদের শিল্ড। তারা আদৌ মুখোমুখি হবে কিনা এটা কখনো প্রশ্নই ছিল না, প্রশ্ন ছিল কখন হবে, কারণ ইউনিভার্স সবসময় ব্যালেন্স ডিমান্ড করে। তারা অবশেষে পুরো রেলমকে তার সেই কাঙ্ক্ষিত ব্যালেন্সটা এনে দিল, গডস আইয়ের লেকের উপরের আকাশে। হ্যাঁ, আজকে আমরা ফাইনালি দেখব ডেমন টার্গারিয়ান আর এমন টার্গারিয়ানের পরিণতি, দ্য ব্যাটল অ্যাবভ দ্য গডস আই। ডেমন আর আরেক ড্রাগন সিড। টাম্বলটনের সেই বিশ্বাসঘাতকতার 160 লিগ উত্তরে ট্রাইডেন্টের উপরে তখন প্রিন্স ডেমন টার্গারিয়ান আর নেটেলস তন্ন করে এমন ওয়ানাইকে খুঁজছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তারা সবসময় এমন্ডের চেয়ে এক কদম পিছিয়েই থাকছে। তারা ঘাঁটি গেড়েছে মেইডেন পুলে। লর্ড ম্যানফ্রিড মুটন তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ তিনি ভয়ে অস্থির ছিলেন যে ভেগার যে কোনো সময় তার শহরের উপর নেমে আসতে পারে, আর ভেবেছিলেন প্রিন্স ডেমন থাকলে হয়তো ভেগার আসার সাহস পাবে না। কিন্তু এমন এদিকে আসলোই না। সে আঘাত হানতে থাকলো জানা না জানা রিভারল্যান্ডসে ছড়িয়ে থাকা সব ক্যাসেল আর শহরে। আর ড্রাগন মারতে কিন্তু রিভারল্যান্ড স্করপিয়ন নিয়ে রেডি ছিল, কিন্তু তারা পৌঁছানোর আগেই প্রতিবার সে আকাশে মিলিয়ে গেল। ভেগার কোথাও বেশিক্ষণ থাকতো না, আর বেঁচে ফেরা মানুষরাও বলতে পারতো না ড্রাগনটা ঠিক কোন দিকে উড়ে গেছে। প্রতিদিন ভোরে ক্যারাক্সিস আর শিপ সিলার মেডেন পুল থেকে উড়াল দিত, রিভারল্যান্ডসের অনেক উপরে চক্কর দিত যদি নিচে ভেগারকে দেখা যায়, কিন্তু প্রতিটা সন্ধ্যায় তারা ব্যর্থ হয়ে ফিরে আসত। লর্ড মুটন সাহস করে ড্রাগন রাইডারদের পরামর্শ দিয়েছিলেন আলাদা হয়ে খুঁজতে, যাতে দিগুর এলাকা কভার করা যায়। প্রিন্স ডেমন কঠোরভাবে না করে দিলেন। তিনি লর্ডকে মনে করিয়ে দিলেন ভেগার হলো এগন দ্য কনকোয়ারার আর তার বোনদের সাথে ওয়েস্টেরসে আসা শেষ ড্রাগন। 100 বছর আগের চেয়ে সে এখন ধীরগতি হতে পারে, কিন্তু সে এখন আকারে প্রায় ব্যালেরিয়ান দ্য ব্ল্যাক ব্রেডের সমান। তার আগুনের তাপে পাথর গলে যায়, আর ক্যারাক্সিস বা শিপ সিলার কারোরই তার হিংস্রতার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা নেই। শুধুমাত্র দুইজন একসাথে লড়লেই তার সামনে দাঁড়ানোর আশা করা যায়। তাই তিনি নেটেলসকে দিনরাত তার পাশে রাখলেন, আকাশে হোক বা ক্যাসেলে। এখান থেকেই আমাদের গল্পটা গুজবের দিকে মোড় নেয়। প্রিন্স ডেমন কি শুধু ভেগারের ভয়েই নেটেলসকে কাছে রাখতেন? মাশরুম আমাদের বিশ্বাস করাতে চায় কারণটা অন্য। তার মতে ডেমন টার্গারিয়ান ওই ছোটখাটো ড্রাগন সিড মেয়েটার প্রেমে পড়েছিলেন আর তাকে নিজের বিছানায় জায়গা দিয়েছিলেন। এই গুজব কতটা সত্যি সেটা নির্ভর করে আপনি মাশরুমের কথা কতটা বিশ্বাস করেন তার উপর। নেটেলসের বয়স তখন মাত্র 17, আর প্রিন্স ডেমনের 49, বা বলা যায় 50-এর কাছাকাছি। তবে অল্প বয়সী মেয়েদের যে বয়স্ক পুরুষদের উপর এক ধরনের প্রভাব থাকে সেটা তো জানাই আছে, এ যুগে সে যুগেও। ডেমন টার্গারিয়ান রেনেরার খুব একটা বিশ্বস্ত সঙ্গী ছিলেন তা তো বলা যাবে না। এমনকি সাধারণত এসব বিষয়ে চুপচাপ থাকা সেপ্টন ইউস্টাস লিখেছেন লেডি মিজারিয়ার কাছে তার রাতের বেলার যাতায়াতের কথা, যার বিছানা তিনি প্রায় শেয়ার করতেন যখন তিনি কোর্টে ছিলেন, এবং শোনা যায় সেটা কুইন রেনেরার আশীর্বাদ নিয়ে। আর শুনতে খারাপ লাগলেও এটা বলা উচিত না যে তার যৌবনকালে কিংস ল্যান্ডিংয়ের সব ব্রথেল কিপাররা জানত লর্ড ফ্লি বটম কুমারী মেয়েদের খুব পছন্দ করতেন। তারা তাদের নতুন মেয়েদের মধ্যে সবচেয়ে কম বয়সী, সুন্দরী আর ইনোসেন্টদের তার জন্য আলাদা করে রাখত। ডেমন টার্গারিয়ান বর্তমান সময় জন্মালে তাকে হয়তো এপস্টিন ফাইলেও খুঁজে পাওয়া যেত। নেটেলস কম বয়সী ছিল নিঃসন্দেহে, কিন্তু ড্রিফটমার্কের রাস্তায় হোমলেস, মাদারলেস আর পেনিলেস হয়ে বড় হওয়া একটা মেয়ে আসলেই কুমারী ছিল কিনা তা নিয়ে সন্দেহ জাগে। তবে এগুলো স্পেকুলেশন। নেটেলসকে সুন্দরী বলা যায় না, এটুকু প্রমাণিত। মানকান আর সেপ্টন ইউস্টাস দুজনই তার শুকনো শরীর আর সাধারণ চেহারার কথা বলেছেন বারবার।
একজন প্রিন্সের প্রেমিকা হিসেবে তাকে ভাবাটা একটু কঠিনই বটে। আরেকটা বর্ণনায় জানা যায় প্রতি রাতে তারা একসাথে খেত, সকালে একসাথে নাস্তা করত, পাশাপাশি বেড চেম্বারে ঘুমাতো। প্রিন্স নাকি তাকে ভদ্রতা শেখাতেন, কিভাবে পোশাক পরতে হয়, বসতে হয় বা চুল আঁচড়াতে হয়। তিনি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন আইভরি হাতলওয়ালা চিরুনি, রূপালী আয়না, সাটিনের বর্ডার দেওয়া রিচ ব্রাউন ভেলভেটের ক্লোক আর মাখনের মতো নরম চামড়ার রাইডিং বুট। কেউ কেউ তো এটাও বলেন যে বহু বছর আগে রেনেরার সাথে তিনি যেভাবে সম্পর্ক শুরু করেছিলেন তার সাথে এর মিল আছে। প্রিন্স নাকি মেয়েটাকে গোসল করাও শিখিয়েছিলেন, আর যে দাসীরা তাদের গোসলে পানি দিত তারা বলতো তিনি প্রায়ই তার সাথে একই বাথটাবে গোসল করতেন। তার পিঠ সাবান দিয়ে ধুয়ে দিতেন বা চুল থেকে ড্রাগনের গন্ধ দূর করতেন কাপড় চোপড় ছাড়াই। এর কোনোটাই প্রমাণ করে না যে ডেমন টারগারিয়েনের সাথে মেয়েটার শারীরিক সম্পর্ক ছিল। তবে এই ড্রাগন রাইডাররা রাত যেভাবেই বা যার সাথেই কাটাক না কেন, দিনের বেলা তার আকাশে চষে বেড়াতো প্রিন্স এমন্ড আর ভেগারের খোঁজে, কিন্তু কোনো লাভ হতো না। তবে মজার ব্যাপার হচ্ছে সিরিজে কিন্তু নেটোস চরিত্রটাই নেই। সাধারণত এসব স্পেকুলেশনের জবাব সিরিজে দিয়ে থাকে, এই স্পেকুলেশনের জবাব সিরিজে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাই তাদের আপাতত এখানে রেখে আমরা আমাদের নজর একটু ব্ল্যাক ওয়াটার বের ওপারে ড্রাগনস্টোনে নিয়ে যাই। ধূসর আর সোনালি ড্রাগন রহস্য আর 2 টম। ঠিক এই সময়ই নেসারিয়া নামে একটা জরাজীর্ণ মার্চেন্ট জাহাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রাগনস্টোনের হারবারে ঢুকলো মেরামতের জন্য। তার নাবিকরা বলল তারা পেন্টোস থেকে ওল্ড ভোলান্টিসে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে পথ হারিয়েছিল। নেসারিয়া যখন পশ্চিম দিকে আসছিল, নাবিকরা তখন দেখল ড্রাগন মাউন্ট পাহাড়ের উপর 2টো ড্রাগন ফাইট করছে। তাদের গর্জন শোনা যাচ্ছিল অনেক দূর থেকে। সব ট্যাভার্ন, সরাইখানা আর হোর হাউসে এই গল্প বলা হলো, বারবার বলা হলো, রং চড়ানো হলো। ড্রাগনস্টোনের প্রত্যেকটা মানুষ এই গল্প শুনল। ওল্ড ভোলান্টিসের মানুষের কাছে ড্রাগন একটা বিস্ময়, আর 2টো ড্রাগনের লড়াই দেখা নেসারিয়ার নাবিকদের জন্য ভোলার মতো দৃশ্য ছিল না। পরদিন সকালে কিছু স্থানীয় জেলে তাদের নৌকা নিয়ে ড্রাগন মাউন্টের চারপাশে ঘুরে এসে জানালো পাহাড়ের নিচে তারা একটা মরা ড্রাগনের পোড়া লাশ দেখেছে। তার পাখার রং দেখে বোঝা গেল লাশটা গ্রে ঘোস্টের। ড্রাগনটা 2 টুকরা হয়ে পড়েছিল, শরীরটা ছিন্ন ভিন্ন আর আংশিকভাবে খাওয়া। বেশিরভাগ মানুষই একমত হলো যে অন্য ড্রাগনটা ছিল ক্যানিবল, কারণ ক্যানিবল অতীতে ছোট ড্রাগনদের অ্যাটাক করতে বলে জানা ছিল, যদিও এত হিংস্রভাবে খুব কমই করেছে। জেলেদের মধ্যে কেউ কেউ ভয় পেল যে ড্রাগনটা হয়তো এরপর তাদের আক্রমণ করবে। তারা ড্রাগনস্টোনের কাস্টেলান রবার্ট কুইন্সকে অনুরোধ করলো ওই ড্রাগনের ডেরায় নাইট পাঠিয়ে ওটাকে শেষ করতে, কিন্তু কাস্টেলান রাজি হলেন না। তার মতে ক্যানিবলকে না জ্বালালে সেও তাদের জ্বালাবে না। সেটা নিশ্চিত করার জন্য তিনি ড্রাগন মাউন্টের পূর্ব দিকের নিচের পানিতে মাছ ধরা নিষিদ্ধ করলেন, যেখানে গ্রে গোস্টের লাশ পড়ছিল। তার এই ডিক্রি প্রিন্স ডেমনের প্রথম স্ত্রী লেইনা ভ্যালারিয়ানের মেয়ে বেইলা টারগারিয়ানকে সন্তুষ্ট করতে পারল না। 14 বছর বয়সে বেইলা ছিল বুনো আর জেদি এক তরুণী। সে লেডি লাইক ছিল না, ছেলেদের স্বভাবে বেশি, অনেকটা আমাদের আরিয়া স্টার্কের মতো। সে খাটো আর শুকনো হলেও ভয় কাকে বলে সে জানত না। লেডি বেইলা ভালোবাসত উঠতে। 6 মাস আগে তার ড্রাগন মুন ড্যান্সারের পিঠে প্রথম চড়ার পর থেকে সে প্রতিদিন উঠত, ড্রাগনস্টোনের সব জায়গায় অবাধে ঘুরে বেড়াতো, এমনকি সাগর পাড়ি দিয়ে গ্রীষ্মার্ক পর্যন্তও যেত। সবসময় অ্যাডভেঞ্চারের নেশায় থাকা মেয়েটা এবার প্রস্তাব দিল সে নিজেই গিয়ে দেখে আসবে পাহাড়ের ওপাশে আসলে কি ঘটেছে। স্যার রবার্টকে সে বলল ক্যানিবালকে নিয়ে তার কোনো ভয় নেই, মুন ড্যান্সার কম বয়সী আর দ্রুতগতির, সে সহজেই অন্য ড্রাগনটাকে গতিতে হারিয়ে দিতে পারবে। কিন্তু কাস্টেলান তাকে এমন কোনো ঝুঁকি নিতে নিষেধ করলেন। গ্যারিসনকে কড়া নির্দেশ দেওয়া হলো লেডি বেইলা যেন ক্যাসেল থেকে বের হতে না পারে। সেদিন রাতেই যখন সে আদেশ অমান্য করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল, বেইলাকে তার নিজের ঘরে আটকে রাখা হলো। কেন করা হয়েছিল এই কাজ তা বোঝা যায়, যদিও ব্যাপারটা দুর্ভাগ্যজনক ছিল। কারণ লেডি বেইলাকে যদি উঠতে দেওয়া হতো, সে হয়তো দেখতে পেত এক মাছ ধরার নৌকা, যেটা ঠিক তখনই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। নৌকাটি ছিল টম ট্যাঙ্গেল বিয়ার্ড নামের এক বৃদ্ধ জেলে, তার ছেলে টম ট্যাঙ্গেল টাং আর তাদের 2 কাজিন। স্পাইস টাউন আর ড্রিফটমার্ক ধ্বংস হওয়ার পর এই 2 টম গৃহহীন হয়ে পড়েছিল। ছোট টম, যে কিনা মাছ ধরা জালের চেয়ে মদের গ্লাস হাতে বেশি পটু, সে ভোলান্টিসের নাবিকদের সাথে মদ খেতে খেতে তাদের দেখা ড্রাগন ফাইটের গল্প শুনে সময় কাটিয়েছিল। একজন নাবিক বলেছিল ড্রাগনগুলো ছিল ধূসর আর সোনালি, সূর্যের আলোয় ঝলমল করছিল।
আর এখন স্যার রবার্টের নিষেধ অমান্য করে দুই টম তাদের ওই কাজিনদের সেই পাথুরে তীরে নামিয়ে দেওয়ার মতলব করছিল, যেখানে মরা ড্রাগনটা পড়েছিল, যাতে তারা গ্রে গোস্টের খুনি ড্রাগনের খোঁজ করতে পারে। হঠাৎ এদের কথা কেন বললাম? এই দুই টম সামান্য জেলে তাদের সামনে অনেক বড় রোল প্লে করার কথা। আর ওই যে বললাম তার সাথে দুই কাজিন ছিল, এই কাজিনদের কথাও মনে রাখবেন। সেই গল্প আমরা 2 বা 3 পর্ব পরে দেখব। আর বলা হলো ড্রাগনগুলো ছিল ধূসর আর সোনালি। গ্রে গোস্ট তো ধূসর ছিল, তা আমরা জানি, কিন্তু ক্যানিবল কিন্তু সোনালি ছিল না। তাহলে আপনারা চিন্তা করতে থাকুন, আর প্লিজ আপনারা যারা অলরেডি জানেন অন্যদের আনন্দ স্পয়েল করে দেবেন না। টাম্বলটনের বিশ্বাসঘাতকতার আফটারম্যাথ। গত পর্বে বলেছিলাম টাম্বলটনের বিশ্বাসঘাতকতার প্রভাব সুদূর প্রসারী। আসুন দেখি কিভাবে সেই প্রভাব কতদূর গেল। কিংস ল্যান্ডিংয়ে সেই খবর পৌঁছাতেই কুইন অ্যালিসন হেসে উঠেছিলেন। তিনি বলেছিলেন, যেমন কর্ম তেমন ফল। অন্যদিকে কুইন রেনেরা ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। সাথে সাথে শহরের সব গেট বন্ধ করে দেওয়ার হুকুম দিলেন। আমি চাই না কোনো টার্নক্লোক লুকিয়ে লুকিয়ে আমার শহরে ঢুকে বিদ্রোহীদের জন্য দরজা খুলে দেখি। লর্ড অরমুন্ডের বাহিনী হয়তো কাল পরশুর মধ্যেই দেয়ালের বাইরে এসে পড়বে। ড্রাগনে চড়ে বিশ্বাসঘাতকরা তার আগেই চলে আসতে পারে। এই সম্ভাবনা ছোট্ট প্রিন্স ডফরিকে উত্তেজিত করে তুলল। সে ঘোষণা করল, আসুক ওরা, আমি টিরাক্সিসের পিঠে চড়ে ওদের মোকাবেলা করব। এমন কথায় তার মা শিউরে উঠলেন। একদম না, তিনি বললেন, যুদ্ধের জন্য তুমি এখনো অনেক ছোট। শহরে তখন ড্রাগন 6টা, সিরাক্স রেড কিপে, আর বাকি 5টা টিরাক্সিস, সিসমোক, মরগুল আর শ্রিকোস আর ড্রিমফায়ার ড্রাগন পিটে। হিল অফ ফ্রেনিসের পাথর কেটে 40টা বড় বড় বল বানানো হয়েছিল। বিশাল লোহার দরজা দিয়ে এই মানুষের তৈরি গুহাগুলোর 2 মুখ বন্ধ করা হতো। ভেতরের দরজা খুলত ড্রাগন পিটের বালির দিকে, আর বাইরের দরজা পাহাড়ের দিকে। যুদ্ধের জন্য উড়ে যাওয়ার আগে ক্যারাক্সিস, ভার্মিথর, সিলভার উইং আর শিপস্টিলার এখানেই তাদের বাসা করেছিল। স্যার অ্যাডাম ভ্যালারিয়ানের উপর দায়িত্ব ছিল পিট পাহারা দেওয়ার। কিন্তু ব্ল্যাক কাউন্সিলে তখন শুরু হয়ে গেছে চরম প্যারানয়া। উলফ আর হিউয়ের বেইমানির পর সবার সন্দেহ দিয়ে পড়ল বাকি 2 ড্রাগন সিডের উপর, অ্যাডাম আর নেটেলস। লর্ড বার্টিমোস সেলটিগার বললেন, এরা জন্মগতভাবেই বিশ্বাসঘাতক, এটা ওদের রক্তেই আছে। বৈধ সন্তানদের জন্য আনুগত্য যেমন সহজ, জন্য বিশ্বাসঘাতকতা তেমনই সহজ। তিনি কুইনের কাছে রিকোয়েস্ট করলেন যেন ওই 2 জন নিচু জাতের ড্রাগন রাইডারকে অবিলম্বে গ্রেফতার করা হয়, যাতে তারা ড্রাগন নিয়ে শত্রুপক্ষে যোগ দিতে না পারে। আরও অনেকেই তার কথায় সায় দিল। তারা সবাই একমত হলেন ঝুঁকি না নেওয়াই ভালো। শত্রুপক্ষ যদি আরও 2টা ড্রাগন পায় তবে তাদের হার একদম নিশ্চিত। কিন্তু সবাই না, শুধুমাত্র লর্ড কর্লিস ভ্যালারিয়ান আর গ্র্যান্ড মায়েস্টার জেরার্ডিস ড্রাগন সিডের পক্ষে কথা বললেন। গ্র্যান্ড মায়েস্টার বললেন, নেটেলস বা স্যার অ্যাডামের বিশ্বাসঘাতকতার কোনো প্রমাণ তাদের কাছে নেই। কোনো বিচারের আগে প্রমাণ খোঁজাটাই জ্ঞানের পরিচয় হবে। লর্ড কর্লিস আরও এক ধাপ এগিয়ে বললেন যে স্যার অ্যাডাম আর তার ভাই অ্যালিন হল সত্যিকারের ভ্যালারিয়ান, ড্রিফটমার্কের যোগ্য উত্তরাধিকারী। আর ওই মেয়েটা দেখতে অপরিচ্ছন্ন বা অসুন্দর হতে পারে, কিন্তু ব্যাটল অফ দ্য গ্যালেটে সে বীরের মতো লড়েছে। লর্ড সেল্টিগার পাল্টা জবাব দিলেন, ওই 2 বিশ্বাসঘাতকরাও তাই করেছিল। কিন্তু সেপ্টন ইউস্টাস লিখেছেন, কুইন রেনেরা এতবার এত মানুষের দ্বারা প্রতারিত হয়েছিলেন যে তিনি সহজেই মানুষের খারাপ দিকটা দেখতে পেতেন। বিশ্বাসঘাতকতা তাকে আর অবাক করত না, তিনি বরং সেটাই এক্সপেক্ট করতেন। এমনকি তাদের কাছ থেকেও তাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। কুইন রেনেরা মিজেরিয়াকে ডেকে পাঠালেন। কুইন যখন জিজ্ঞেস করলেন স্যার অ্যাডাম আর নেটেলস বিশ্বাসঘাতকতা করতে পারে কিনা, সে বিনীতভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তারপর হোয়াইট ওয়ার্ম চোখ তুলে নরম গলায় বলল, মেয়েটা তো আগেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মাই কুইন। এখনও সে আপনার স্বামীর বিছানায় শুয়ে আছে, আর খুব শীঘ্রই তার পেটে আপনার স্বামীর বাচ্চা বড় হবে। ব্যাস, রেনেরার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। তিনি গোল্ড ক্লোক পাঠালেন অ্যাডামকে অ্যারেস্ট করতে, আর লর্ড মুটনকে চিঠি পাঠালেন নেটেলসের মাথা কেটে ফেলতে। তার ধারণা তার প্রিন্স কখনোই এমন নিচু শ্রেণীর প্রাণীর সাথে শুতে পারেন না। তার শরীরে 1 ফোঁটা ড্রাগন ব্লাড নেই। নেটেলস ম্যাজিক দিয়ে শিপস্টিলার আর ডেমনকে বশ করেছে। আর এভাবেই এক বিশ্বাসঘাতকতা জন্ম দিল আরও বেশ কিছু বিশ্বাসঘাতকতা, যা শেষ পর্যন্ত কুইন রেনেরার পতনের কারণ হবে। স্যার লুথর লার্জেন্ট আর তার গোল্ড ক্লোক বাহিনী যখন কুইনের পরোয়ানা নিয়ে রেনিসিলে উঠছিল, ঠিক তখন তাদের মাথার উপর ড্রাগন পিটের দরজা খুলে গেল। সি স্মোক তার ফ্যাকাশে ধূসর টানা মেলল আর নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশে উড়াল দিল। স্যার অ্যাডাম ভ্যালারিয়ান সময় মতো সতর্কবার্তা পেয়ে পালিয়ে গেলেন।
ব্যর্থ আর ক্রুদ্ধ হয়ে স্যার লুথর রেড কেবে ফিরে এলেন। তিনি সোজা টাওয়ার অব দ্য হ্যান্ডে ঢুকে বৃদ্ধ লর্ড কর্লিসকে ধরলেন আর তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন। বৃদ্ধ লোকটা সেটা অস্বীকার করলেন না। তাকে বেঁধে মারধর করা হলো, কিন্তু তিনি চুপ রইলেন। এরপর তাকে নিচে ডানজনে নিয়ে গিয়ে ব্ল্যাক সেলে আটকে রাখা হলো বিচার আর এক্সিকিউশনের অপেক্ষায়। গ্র্যান্ড মায়েস্টারকে বরখাস্ত করে ড্রাগনস্টোনে পাঠিয়ে দেওয়া হলো, কারণ তিনিও ড্রাগনসিদদের হয়ে কথা বলে আসছিলেন। এভাবে রানীরা নিজের সবচেয়ে বিশ্বস্ত লোকগুলোকেই লাথি মেরে সরিয়ে দিলেন। দ্য ডেড শেফার্ড। এদিকে পুরো শহরে টাম্বলটনের গণহত্যার খবর ছড়িয়ে পড়েছিল, আর তার সাথে ছড়াচ্ছিল আতঙ্ক। মানুষ একে অপরকে বলছিল এরপর কিংস ল্যান্ডিংয়ের পালা, ড্রাগনের সাথে ড্রাগনের লড়াই হবে, আর এবার শহরটা পুড়বেই। আসন্ন শত্রুর ভয়ে শত শত মানুষ পালানোর চেষ্টা করলো, কিন্তু গেটে গোল্ড ক্লোকরা তাদের ফিরিয়ে দিল। শহরের দেয়ালে আটকা পড়ে কেউ কেউ আগুনের ভয়ে মাটির নিচে সেলারে আশ্রয় নিল, কেউ প্রার্থনা, মদ আর নারীর শরীরের মাঝে সান্ত্বনা খুঁজতে লাগলো। রাত নামার সাথে সাথেই শহরের সরাইখানা, ব্রথেল আর সেফগুলো মানুষে ভরে গেল। সবাই খুঁজছিল একটু স্বস্তি বা পালানোর পথ। এই অন্ধকার সময়ে কবলার স্কোয়ারে উদয় হলো এক ভবঘুরে ব্রাদার বা সন্ন্যাসী। লোকটা ছিল খালি পায়ে, এক কাকতারুয়ার মতো, পরনে পশুর লোমের শার্ট আর খসখসে ব্রিচেস, নোংরা, অপরিচ্ছন্ন আর শুয়োরের খোয়ারের মতো গন্ধ। গলায় চামড়ার ফিতায় ঝুলছিল একটা ভিক্ষার বাটি। সে একসময় চোর ছিল, কারণ যেখানে তার ডান হাত থাকার কথা ছিল সেখানে ছিল চামড়ায় ঢাকা একটা কাটা অংশ। গ্র্যান্ড মেসের মনকন মনে করেন সে হয়তো একসময় পুয়ার ফেলো অর্ডারের সদস্য ছিল। যদিও সেই অর্ডার অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছিল, তবুও তারা এখনও সেভেন কিংডমের পথে ঘাটে ঘুরে বেড়াত। সে কোত্থেকে এসেছিল আমরা জানি না, এমনকি তার নামও ইতিহাসে হারিয়ে গেছে। যারা তার প্রচার শুনেছিল তারা তাকে শুধু চিনত শেফার্ড নামে। মাশরুম তাকে নাম দিয়েছিল দ্য ডেড শেফার্ড, কারণ তার দাবি লোকটা দেখতে ছিল সদ্য কবর থেকে উঠে আসা ফ্যাকাশে আর দুর্গন্ধযুক্ত লাশের মতো। সে যেই হোক না কেন, এই এক হাতওয়ালা শেফার্ড অশুভ আত্মার মতো উঠে দাঁড়াল। তারাই শুনতে এলো তাদের সামনে সে কুইন রেনেরার নামে ধ্বংস আর অভিশাপ ডাকতে লাগলো। সারা রাত এবং পরদিনও সে সমানে প্রচার চালিয়ে গেল। তার রাগী গলা কবলার স্কোয়ার জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। শেফার্ড ঘোষণা করল ড্রাগনরা অস্বাভাবিক জীব, 7 নরকের গর্ত থেকে ভ্যালেরিয়ার জঘন্য ম্যাজিক দিয়ে ডেকে আনা ডিমন। সেই নোংরা সেসপিড ভ্যালেরিয়া, যেখানে ভাই সুতো বোনের সাথে, মা ছেলের সাথে, যেখানে পুরুষরা ডিমনের পিঠে চড়ে যুদ্ধে যেত আর তাদের নারীরা কুকুরের জন্য পা ফাঁক করত। টার্গারিয়ানরা সেই ডুম থেকে পালিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ড্রাগনস্টোনে এসেছিল, কিন্তু দেবতাদের নিয়ে ফাইজলামি করা যায় না, আর তারা এখন দ্বিতীয় ডুম ঘনিয়ে এনেছে আমাদের উপর। ওই মিথ্যে রাজা আর বেশ্যা রানীকে তাদের সব কাজসহ ধ্বংস করা হবে, আর তাদের রাক্ষস জানোয়ারগুলো পৃথিবী থেকে মুছে যাবে। শেফার্ড বজ্রকণ্ঠে ঘোষণা করল, যারা তাদের পাশে দাঁড়াবে তারাও মরবে। একমাত্র ড্রাগন আর তাদের মনিবদের কিংস ল্যান্ডিং থেকে সাফ করে দিয়েই ওয়েস্টেরোস ভ্যালেরিয়ার ভাগ্য এড়াতে পারবে। প্রতি ঘন্টায় তার শ্রোতা বাড়ছিল, 12 জন থেকে 20 জন, এরপর 100, এরপর ভোরের আলো ফুটতে ফুটতে হাজার হাজার মানুষ স্কোয়ারে ভিড় করল। ঠেলাঠেলি করে তার কথা শোনার চেষ্টা করল। অনেকের হাতে ছিল মশাল, আর রাত নামার আগেই শেফার্ড আগুনের বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে গেল। যারা তাকে থামানোর চেষ্টা করলো, উন্মত্ত জনতা তাদের উপর চড়াও হলো। এমনকি যখন 40 জন গোল্ড ক্লোক বর্ষা উঁচিয়ে স্কোয়ার খালি করার চেষ্টা করলো, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হলো। আপনাদের মতো আমারও প্রশ্ন ছিল, ড্রাগন আবার কিভাবে বিলুপ্ত হয়? একটা চাইনিজ প্রভাব আছে, এ ম্যাস অফ অ্যান্টস ক্যান কিল অ্যান এলিফ্যান্ট। পড়তে পড়তে আমার কাছেও ক্লিয়ার হয় এই প্রভাবের মিনিং, তবে সেটা আগামী পর্বের গল্প। দ্য হরিফিক স্যাক অফ টাম্বলটন। কিংস ল্যান্ডিংয়ে সবাই যখন ভয়ে কাঁপছিল, ঠিক সেই সময় ওখান থেকে 60 লিগ সাউথ ওয়েস্টে টাম্বলটনের পোড়া ধ্বংসস্তূপে চলছিল একদম অন্য লেভেলের কেওস। গ্রিন আর্মি কিংস ল্যান্ডিংয়ের দিকে এক পাও এগোতে পারেনি, কারণ তাদের এখন কোনো লিডার নেই। সবাই নিজেদের মাঝে মারামারিতে ব্যস্ত। লর্ড অরবুন হাইটাওয়ার আর নাইট স্যার ব্রেন্ডন মারা গেছেন। প্রিন্স ডেইরনকে ডেইরন দ্য ডেয়ারিং উপাধি দেওয়া হলেও বেচারা তো আসলে এখন এক বাচ্চা ছেলে, হুকুম দেওয়ার চেয়ে মানতেই বেশি অভ্যস্ত। লিডারশিপের দাবিদার এখন কারা? প্রথমজন স্যার হোবার্ট হাইটাওয়ার, 7 বছরের এক বুড়ো, যেমন মোটা, বুদ্ধিতেও তেমনই স্লো। সে জীবনে শুধু ব্যাগেজ ট্রেন সামলেছে, আর এখন কুইন অ্যালিসেন্টের আত্মীয় হবার জোরে সে ডিমান্ড করছে পুরো আর্মির কমান্ড তার চাই। এরপর আছে লর্ড আনউইন পিক,
যার বংশে অনেক ফেমাস ওয়ারিয়র ছিল স্যার জন রক্সটন, যার মাথা আর কালো ভ্যালেরিয়ান স্টিল সোর্ড অরফান মেকার দুটোই গরম। আর লর্ড ওয়েন দ্য বিট্রিয়ার দাবি করল তার বুদ্ধিতেই নাকি টাম্বলটন জিতেছে, তাই কিংস ল্যান্ডিং দখল করতে তাকেই লাগবে। এই চারজন যখন লুটপাটের ভাগাভাগি নিয়ে ঝগড়ায় ব্যস্ত, সাধারণ সৈন্যরা তখন পুরো টাম্বলটন শহরটাকে আস্ত নরক বানিয়ে ফেলল। ওই দিনগুলো বিভীষিকা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ইতিহাসেও এত দীর্ঘ, নিষ্ঠুর আর স্যাভেজ স্যাক খুব কম দেখা গেছে। দথরাকিরাও এর থেকে ভালো ছিল। সেখানে খুন, গণধর্ষণ আর লুটের হাত থেকে শিশু, বৃদ্ধ, ধর্মপ্রাণ নারীরাও রেহাই পাননি। চারদিকে লাশের স্তূপ আর আর্তনাদ চললেও প্রিন্স ডেইরন অসহায়ভাবে সৈন্যদের এই পৈশাচিকতা দেখা ছাড়া আর কিছুই করতে পারলেন না। এখানে যে বর্বরতার কথা লেখা হয়েছে তা বর্ণনা করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে। দেখানো তো দূরের কথা, অনেক পরিমার্জন করলাম, ক্ষমা করবেন। এত নৃশংস বর্ণনা আগে কোনো বইয়ে আমি পড়িনি। গেম অফ থ্রোনস একটা গ্রিম ডার্ক জনরার বই, ঠিক এই কারণেই। একদিন আপনাদের সাথে ফ্যান্টাসি জনরাগুলো নিয়ে আলাপ করব। যাই হোক, গল্পে ফিরি। এর মধ্যে লর্ডদের ড্রামা আরও রসালো। জন রক্সটন টাম্বলটনের লর্ডের সুন্দরী বউয়ের প্রেমে পড়ে আসলে কামনায় মত্ত হয়ে সেই লর্ডকে অরফান মেকার দিয়ে চিরে 2 টুকরো করে দিল। ডায়লগ দিল, আমার এই তলোয়ারটা শুধু অরফান না, বিধবা বানাতে পারে। এর 2 দিন পর ওয়ার কাউন্সিলে ঝগড়া করতে করতে লর্ড পিক খোদ বর্ণির চোখে ড্যাগার ঢুকিয়ে দিয়ে তাকে পরপারে পাঠিয়ে দিলেন। তার জাস্টিফিকেশন ছিল, একবার যে বেইমান সে আজীবন বেইমানই থাকবে। কিন্তু সবচেয়ে জঘন্য ক্রাইমগুলো করছিল সেই 2 অরিজিনাল বেইমান, ড্রাগন রাইডার হিউ হ্যামার আর উলফ হোয়াইট। স্যার উলফ নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিল মদ আর নারীতে। মাশরুম বলে সে প্রতি রাতে 3টা করে কুমারী মেয়েকে রেপ করত, আর যারা যারা তাকে খুশি করতে ব্যর্থ হতো তাদের সে নিজের ড্রাগনকে খাইয়ে দিত। কুইন রেনেরা তাকে নাইটহুড দিয়েছিলেন। প্রিন্স ডেইরন তাকে লর্ড অফ বিটার ব্রিজ বানালেন। তাতেও ব্যাটার পেট ভরে না। সে এবার ডিমান্ড করে বসলো সরাসরি টাইরেলদের গদি, হাই গার্ডেন। তার দাবি টাইরেলরা ড্যান্স অফ দ্য ড্রাগনসে কোনো পার্ট নেয়নি, তাই তারা ট্রেইটর। তবে স্যার উলফ হোয়াইটের এই উচ্চাকাঙ্ক্ষা তার পার্টনার হিউ হ্যামারের তুলনায় কিছুই না। বিশাল সাইজের এই কামারের ছেলেটা যে খালি হাতে লোহা পাকিয়ে দেয়, সে রাইড করত ওল্ড কিংয়ের ড্রাগন ফার্মিথরকে। তার পছন্দের অস্ত্র ছিল ওয়ার হ্যামার, যা দিয়ে সে এক বাড়িতে মানুষ মেরে ফেলত। লর্ড হ্যামার এখন সোজাসুজি ক্রাউনের স্বপ্ন দেখছে। সে লোকজনকে জ্ঞান দিল, লর্ড হয়ে কী লাভ যদি কিংই হতে না পারো। ক্যাম্পে প্রাচীন দিনের একটা প্রফেসির কথা শোনা যেতে লাগলো। যখন হ্যামার ড্রাগনের ওপর পড়বে, এক নতুন রাজা উঠে আসবে, আর কেউ তার সামনে দাঁড়াতে পারবে না। এই কথাগুলো কোত্থেকে এলো সেটা একটা মিস্ট্রি। হ্যামার নিজে তো লিখতে বা পড়তে জানতো না, কিন্তু কয়েকদিনের মধ্যেই টাম্বলটনের সবাই এটা শুনে ফেলল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রফেসি কিন্তু পরবর্তীতে ফলেছিল। রবার্ট ব্যারাথিয়নের যুদ্ধাস্ত ছিল হাতুড়ি, আর সে কিন্তু প্রিন্স রেইগার টারগারিয়েনকে এই হাতুড়ি দিয়ে মেরেই 7 কিংডমের কিং হয়েছিল। কি অদ্ভুত কানেকশন! এরা এখানে মারামারি করতে থাকুক, আসুন আমরা ফিরে যাই মেডেনপুলে, যেখানে মেডেনপুল ক্যাসেলের লর্ড ম্যানফ্রেড মুটন রানীর কাছ থেকে এক ভয়ঙ্কর চিঠি পেলেন। নেটলস আর ডেমন, শেষ বিদায়। চিঠিতে কুইন হুকুম দিয়েছেন বাস্টার্ড মেয়ে নেটলসের মাথা চাই। তার অপরাধ হাই ট্রিজন। কুইন লিখেছেন প্রিন্স ডেমন টারগারিয়েনের কোনো ক্ষতি যেন না হয়। কাজ শেষ হলে তাকে তার কাছে পাঠিয়ে দিতে হবে, তার ড্রাগন দরকার রেনেনার। মুটন পড়লেন মহাবিপদে। তার গার্ডের ক্যাপ্টেন বললেন, কাজটা সহজ মাই লর্ড, প্রিন্স এখন বুড়ো হয়েছেন, মেয়েটার পাশেই ঘুমান, 3 জন লোকই যথেষ্ট তাকে আটকাতে। শিওর হতে চাইলে 6 জন নিতে পারেন। কাজটা কি আজ রাতেই সারব? মুটনের ভাই আপত্তি করলেন, 6 জন হোক আর 60 জন, তিনি ডেমন টারগারিয়েন। তার চেয়ে বরং তার ওয়াইনে স্লিপিং পোশন মিশিয়ে দেওয়া হোক। সকালে উঠে তিনি মেয়েটার লাশ দেখবেন। কিন্তু ক্যাসেলের এক বৃদ্ধ নাইট স্যার ফ্লোরিয়ান বললেন, মেয়েটা তো কেবলই এক শিশু, ওল্ড কিং জেহারিস হলে এমনটা করতেন না। লর্ড মুটন বললেন, কুইন আমাকে এক জঘন্য চয়েস দিয়েছেন। মেয়েটা আমার গেস্ট, তাকে মারলে মেডেনপুল চিরকালের জন্য অভিশপ্ত হবে, আর না মারলে কুইনের আদেশে আমরা ধ্বংস হয়ে যাব। তার ভাই উত্তর দিলেন, আমরা যেটাই করি না কেন, ধ্বংস আমাদের কপালে আছে। প্রিন্স এই মেয়েটাকে অনেক পছন্দ করেন, আর তার ড্রাগন ক্যারাক্সিসও কাছেই আছে। মেয়েটাকে মারলে রাগেই প্রিন্স পুরো মেডেনপুল জ্বালিয়ে দেবেন। লর্ড মুটন দীর্ঘশ্বাস ফেললেন। কুইন ডেমনের ক্ষতি করতে নিষেধ করেছেন, কিন্তু নিজের ছাদের নিচে গেস্ট মারলে ডাবল কার্স লাগবে। ইস, এই চিঠি যদি না পড়তাম। এরপর কি হয়েছিল তা মেডেনপুলের ক্রনিকলসে লেখা নেই।
কিন্তু আমরা জানি ওই রাতেই সেখানকার মেইস্টার নোরেন ডিনারের টেবিলে প্রিন্স ডেমন আর নেটলসকে খুঁজে বের করলেন। সারাদিন ড্রাগন নিয়ে আকাশে ওড়ার পর তারা ক্লান্ত ছিলেন আর নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিলেন। মেইস্টার গিয়ে তাদের কুইনের চিঠিটা দেখালেন। মেইস্টার নোরেন পরে লিখেছিলেন, প্রিন্স চিঠিটা পড়লেন। আমি দেখলাম তার চোখ থেকে সব আনন্দ উড়ে গেল। এক বিশাল বিষাদ তাকে গ্রাস করলো, যেন যার ভার তিনি নিতে পারছিলেন না। মেয়েটা যখন জিজ্ঞেস করলো চিঠিতে কি লেখা আছে, ডেমন বললেন, এক কুইনের মুখের কথা, কিন্তু এক বেশ্যার কাজ। ডেমন তার তলোয়ার বের করলেন, ভাবলেন লর্ড মুটন তাকে মারার জন্য লোক পাঠিয়েছে, কিন্তু মেইস্টার তাকে কথা দিলেন যে কেউ জানে না তিনি এখানে এসেছেন। ডেমন তলোয়ার আবার খাপে ভরলেন, বললেন, তুমি বাজে মেইস্টার, কিন্তু মানুষ হিসেবে ভালো। সেই রাতে ডেমন আর নেটলসের মাঝে কি কথা হয়েছিল তা কেউ জানে না। পরদিন ভোরে তারা ক্যাসেলের ইয়ার্ডে এলেন। ডেমন নিজ হাতে শিপ সিলারের স্যাডেল পড়াতে নেটলসকে সাহায্য করলেন। নেটলসের অভ্যাস ছিল ওড়ার আগে ড্রাগনকে খাওয়ানো। সেদিন সে মেডেনপুলের সবচেয়ে বড় কালো ভেড়াটা নিজ হাতে কেটে ড্রাগনটাকে খাওয়ালো। ড্রাগনে ওঠার পর তার গাল বেয়ে পানি পড়ছিল। ডেমন আর নেটলসের মাঝে কোনো বিদায়ের কথা বলা হয়নি, কিন্তু শিপ সিলার যখন ডানা ঝাপটে ভোরের আকাশে উড়াল দিল, ক্যারাক্সিস মাথা তুলে এমন এক চিৎকার দিল যে জনকুইল টাওয়ারের সব কাজ ভেঙে চুরমার হয়ে গেল। ওই চিৎকারটাই ছিল তাদের গুড বাই। নেটলস কুয়াশার মাঝে মিলিয়ে গেল, তাকে আর কখনোই দেখা যায়নি। ডেমন ক্যাসেলে ফিরে লর্ড মুটনের সাথে ব্রেকফাস্ট করলেন। বললেন, এটাই আমাদের শেষ দেখা। আমাকে আতিথেয়তা দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে জানিয়ে দিন আমি হ্যারেনহাল যাচ্ছি। আমার ভাতিজা এমন যদি আমাকে খুঁজতে চায় তাকে বলবেন আমি ওখানেই আছি, একা। ডেমন চলে যাবার পর মেইস্টার নোরেন লর্ড মুটনের কাছে এসে বললেন, আমাকে বন্দি করে কুইনের কাছে পাঠিয়ে দিন। আমি এক দেশদ্রোহীকে পালাতে সাহায্য করেছি, তাই আমিও এখন ট্রেইটর। লর্ড মুটন হাসলেন, বললেন, তোমার চেইন গলায় রাখো মেইস্টার, আমরা সবাই এখন ট্রেইটর। সেই রাতেই মেরেনপুল থেকে কুইন রেনেরার ব্যানার নামিয়ে কিং এগন দ্য সেকেন্ডের সোনালি ড্রাগন ব্যানার ওড়ানো হলো। ওই যে বলেছিলাম এক বিশ্বাসঘাতকতা আরও অনেক বিশ্বাসঘাতকতা জন্ম দেবে। আরও এক ড্রাগন হারালেন রেনেরা। এর সাথে রেনেরার সেই রেড সোয়িং পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। 4টা ড্রাগনই এখন হাতছাড়া। নেটলসের কি হয়েছিল তা আমরা ঠিক জানি না, আছে কেবল অনেকগুলো স্পেকুলেশন। ড্যান্স অব দ্য ড্রাগনসের গল্প শেষ করে আমরা একটা এপিলগ দেখব, সেখানে এমন কিছু অমীমাংসিত রহস্য নিয়ে আলোচনা করব। যাই হোক, শুরু হচ্ছে অনেক অপেক্ষার দ্য ব্যাটল অ্যাবভ দ্য গডস আই। দ্য ব্যাটল অ্যাবভ দ্য গডস আই। ডেমন যখন হ্যারেনহালে নামলেন, ক্যাসেলের পুরো টাওয়ারগুলোতে কোনো ব্যানার ছিল না। বিশাল হ্যারেনহাল দুর্গে এখন কেবল ডেমন আর তার ড্রাগন। প্রতিদিন গোধূলির সময় ডেমন গডসউডের হার্ট ট্রিতে তার তলোয়ার ডার্ক সিস্টার দিয়ে একটা একটা করে দাগ কাটতেন দিন গোনার জন্য। আজও ওই ওয়ারউড গাছে 13টা দাগ দেখা যায়। লোকে বলে প্রতি বসন্তে নাকি ওই দাগগুলো থেকে নতুন করে রক্ত ঝরে। 14তম দিনে হ্যারেনহালের উপর দিয়ে এক বিশাল ছায়া উড়ে গেল, ঝড়ের মেঘের থেকেও কালো। গডসউডের সব পাখি ভয়ে উড়ে গেল। ভেগার এসেছে, আর তার পিঠে ব্ল্যাক আর্মারে এক চোখা প্রিন্স এমন টারগারিয়ান। সে একা আসেনি, সাথে ছিল অ্যালিস রিভার্স তার প্রেগনেন্ট পেট নিয়ে। এমন ভেগারকে নামালো আউটার ইয়ার্ডে, গ্যালাক্সিস থেকে মাত্র 100 গজ দূরে। 2 ড্রাগন একে অপরের দিকে তাকিয়ে হিস হিস করতে লাগলো। গ্যালাক্সিসের দাঁতের ফাঁক দিয়ে আগুন বের হচ্ছিল। এমন তার প্রেগনেন্ট প্রেমিকাকে নামিয়ে ডেমনের দিকে ফিরল। আঙ্কেল, শুনলাম আপনি নাকি আমাকে খুঁজছেন। হ্যাঁ, তোমাকেই খুঁজছি, ডেমন উত্তর দিলেন। কে বলল আমি এখানে? আমার লেডি। সে আপনাকে আগুনের ধোঁয়ায় আর ঝড়ের মেঘে দেখেছে। আমার অ্যালিস সব দেখতে পায়। আপনি বোকামি করেছেন একা এসে। আমি একা না আসলে তুমি তো আসতে না, ডেমন বললেন। তা ঠিক, কিন্তু আপনি আছেন, আমিও আছি। ইউ হ্যাভ লিভ টু লং আঙ্কেল। আপনি অনেক বেশি দিন বেঁচেছিলেন চাচা। অন দ্যাট মাচ উই এগ্রি। এই একটা ব্যাপারে আমরা একমত, ডেমন শান্ত গলায় বললেন। ডেমন ক্যারাকিসের পিঠে চড়লেন। তার সিট বেল্ট বা চেইনগুলো বাঁধলেন না, খোলা রাখলেন। এমন অ্যালিসকে একটা চুমু দিয়ে ভেগারের পিঠে চড়লেন এবং খুব সাবধানে তার সেফটি চেনগুলো আটকালেন। 2 ড্রাগন একসাথে আকাশে উড়াল দিল। ডেমন ক্যারাক্সিসকে নিয়ে খুব দ্রুত মেঘের আড়ালে চলে গেলেন। ভেগার অনেক বিশাল, অনেক শক্তিশালী, কিন্তু স্লো। সে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। গডসাইয়ের লেকের উপর দিয়ে চক্কর দিতে দিতে ক্যারাক্সিসকে খুঁজতে লাগলো। সময়টা ছিল গোধূলি বেলা, সূর্য ডুবছিল। হঠাৎ বজ্রপাতের মতো ক্যারাক্সিস সূর্যের দিক থেকে এই মন্ডের অন্ধ চোখের সাইড দিয়ে ডাইভ দিল ভেগারের উপর।
সে এত জোরে ভেগারকে আঘাত করলো যে সেই শব্দ বহুদূর পর্যন্ত শোনা গেল। ব্লাডওয়ার্ম ক্যারাক্সিস তার চোয়াল দিয়ে ভেগারের গলা কামড়ে ধরল। দুই ড্রাগন একে অপরকে খামচে কামড়ে ধরে আকাশ থেকে নিচে পড়তে লাগলো। তাদের আগুনের ঝলকানিতে মনে হচ্ছিল মেঘেই যেন আগুন ধরে গেছে। ভেগারের নখ ক্যারাক্সিসের পেট চিরে দিল। তার দাঁত ক্যারাক্সিসের একটা ডানা শরীর থেকে ছিঁড়ে আলাদা করে ফেলল। কিন্তু ক্যারাক্সিস তার কামড় ছাড়ল না। তারা ঝড়ের গতিতে নিচে গডস আই লেকের পানির দিকে পড়ছিল। ঠিক তখনই ডেমন টারগারিয়ান তার স্যাডেল থেকে লাফ দিলেন। তিনি চেইন বাঁধেননি ঠিক এই মুহূর্তটার জন্য। শূন্যে ভাসমান অবস্থায় তিনি এক ড্রাগন থেকে আরেক ড্রাগনে লাফ দিলেন। তার হাতে ছিল ভ্যালেরিয়ান স্টিল সোর্ড ডার্ক সিস্টার। এমন তখনও তার সিট বেল্ট খোলার চেষ্টা করছিল ভয়। ডেমন তার ভাতিজার হেলমেট ছিঁড়ে ফেলে দিলেন এবং তার অন্ধ চোখের ভেতর দিয়ে তলোয়ারটা এত জোরে গেঁথে দিলেন যে সেটা এমন্ডের গলার পেছন দিয়ে বের হয়ে গেল। মুহূর্তের মধ্যেই দুই ড্রাগন আর দুই ড্রাগন রাইডার আছড়ে পড়ল লেকের পানিতে। সেই ইম্প্যাক্ট এত জোরে হলো যে বলা হয় পানি হেরেনহালের সবচেয়ে উঁচু টাওয়ারের সমান উচ্চতায় ছিটকে উঠেছিল। এত উপর থেকে পড়ে কেউ বাঁচেও না। ক্যারাক্সিস কোনো রকমে সাঁতরে পাড়ে উঠতে পেরেছিল। তার নাড়িভুড়ি বের হয়ে গিয়েছিল, এক ডানা নেই। হেরেনহালের দেয়ালের কাছে এসে ব্লাডওয়ার্ম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ভেগার ডুবে যায় লেকের একদম তলায়। তার রক্তে নাকি পানি ফুটতে শুরু করেছিল। ড্যান্স অফ দ্য ড্রাগন শেষ হওয়ার বহু বছর পর ভেগারের কঙ্কাল উদ্ধার করা হয়। দেখা যায় প্রিন্স এমন্ডের কঙ্কাল তখনও স্যাডেলের সাথে চেইন দিয়ে বাঁধা, আর তার চোখের কোটরে ডার্ক সিস্টার তলোয়ারটা গেঁথে আছে। ডেমন টারগারিয়ান মারা গেছেন তাতে কোনো সন্দেহ নেই। তার লাশ আর কখনো পাওয়া যায়নি। গডস আই লেকে অনেক স্রোত আর রাক্ষসে মাছ আছে। যদিও সিঙ্গাররা গান বাঁধে যে ডেমন বেঁচে গিয়েছিলেন, সাঁতরে ডানায় উঠে পড়ে নেটলসের কাছে ফিরে গিয়েছিলেন, কিন্তু সেটা শুধুই গল্প। মাশরুমও এই গল্প বিশ্বাস করে না। 130 এসির পঞ্চম মুনের 22তম দিনে গডস আইয়ের উপর ড্রাগনটা নেচেছিল আর মরেছিল। মৃত্যুর সময় ডেমনের বয়স ছিল 49 আর এমন্ডের মাত্র 20। আর ভেগার, যে ছিল এগলস কনকোয়েস্টের শেষ সাক্ষী, 181 বছর বয়সে বিদায় নিল পৃথিবী থেকে। আর তার সাথে শেষ হলো ব্ল্যাক হ্যারেনের অভিশপ্ত রাজত্বে টারগারিয়ানদের এক বিশাল অধ্যায়। দেখা হবে আগামী পর্বে দ্য ডেথ অব দ্য ড্রাগনসে। ভালো থাকবেন। হ্যাপি রিডিং।